আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। আমি পারবো না, এখনই দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই বিয়ে করলে আমি মারা যাব। প্লিজ তুমি কিছু একটা করো, নয়তো আমাকে গলা টিপে মেরে ফেলো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কান্না করতে করতে বিয়ের সাজে বলে ওঠে ছোঁয়া। ঋষির চোখ থেকেও অনবরত রক্তের নোনা জল কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। ঋষি বুকে পাথর চেপে রেখে ছোঁয়ার কাঁধ শক্ত করে ধরে, তোমাকে পারতেই হবে ছোঁয়া, তোমার সাথে জড়িয়ে আছে তোমার বাবার সম্মান। ছোঁয়া অসহায় চোখ তুলে তাকায়, ভেজা গলায় বলল, আমাকে পাশের রাস্তা থেকে বিষ এনে দিতে পারবে? আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি সত্যি সত্যি মরে যাব। আমাকে দূরে ঠেলে দিও না। ঋষি এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করলো। ছোঁয়ার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি চাইলে এখনই তোমাকে নিয়ে যাব, কোনো বাধা মানব না। আমরা পালিয়ে দূর দেশে চলে যাব। ছোঁয়া কান্না চোখে ঋষির দিকে তাকায়, চোখ থেকে গড়িয়ে পড়ছে অনবরত জল। কষ্টমাখা ভেজা গলায় বলল, আমি এমন কোনো কাজ করব না। আমি তোমাকে আর কারোর সামনে ছোট করতে পারবো না। আমি এমনটা কিছুতেই চাইবো না, আর তোমাকেও করতে দিব না। প্লিজ ছোঁয়া, একবার ভেবে দেখো, তোমাকে ছাড়া আমি নিজেও ভালো নেই। আমিও কিছুতেই মেনে নিতে পারছি না। ছোঁয়া ভেজা গলায় বলল, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে প্লিজ। এতটাই শক্ত করে ধরবে যেন অন্য কারো আলিঙ্গনে তোমার ছোঁয়া হারিয়ে না চাই। আমি তোমার ছোঁয়া হয়ে থাকতে চাই। ঋষি কোনো জবাব না দিয়ে ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ছোঁয়া ঋষির স্পর্শ পেয়ে হাউ মাউ করে কান্না শুরু করে। তাদের ভালোবাসার সাক্ষী দুজনে চোখের জল। ছোঁয়া ঋষির বুকে মুখ লুকিয়ে কষ্টমাখা ভেজা গলায় বলল, আমাকে প্লিজ একটু বিষ এনে দাও। আমি তোমার স্পর্শ ভুলতে পারবো না। তোমার ছোঁয়া তোমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। তুমি তোমার ছোঁয়াকে আটকাও। আমি তোমায় খুব ভালোবাসি। ঋষি কোনো জবাব দিচ্ছে না। ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের জল ফেলে যাচ্ছে। ছোঁয়াকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে, কেউ তাদের আলাদা করতে পারবে না। অতিরিক্ত কান্না করার জন্য কথাও বলতে পারছে না। ঋষি কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছে। ছোঁয়া আষ্টে পিষ্টে আরও শক্ত করে ঋষিকে জড়িয়ে ধরে। এটাই তার শেষ জড়িয়ে ধরা। আর কোনো দিন ঋষি তার সামনে আসবে না। ঋষি অসহায় কষ্টমাখা ভেজা গলায় বলল, তুমি কেন নিজেকে দুর্বল ভাবছ? মারা যাওয়ার কথা বললে আমি নিজেই মারা যাব। তোমাকে ভোলা আমার পক্ষে অসম্ভব। তুমি যদি আর একবার মারা যাওয়ার কথা বলো, তাহলে আমি এখনই নিজেকে শেষ করে দেব। তোমার একা কষ্ট হচ্ছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছি না। আমাদের ভালোবাসা কি অসমাপ্তই থেকে যাবে? ছোঁয়া ভেজা গলায় বলল, প্লিজ কিছু একটা করো। আমি তোমার প্রতি আমার আসক্ত কমবে না। সুখী হও ছোঁয়া। আদৌ সুখী হওয়া সম্ভব? তোমাকে ছাড়া আমি কিভাবে সুখী হব? বিধাতার নামে আমার সুখ তোমায় দিলাম, আমার সবটুকু সুখ তোমায় লিখে দিলাম। স্বামী সোহাগী হও। আমি কিছুতেই সুখী হতে পারবো না। তুমি চারিদিকে উৎসবের আমেজ। বর এসে পড়েছে। ছোঁয়ার বান্ধবীরা ছোঁয়াকে টানছে। অন্যদিকে ঋষির বেস্ট ফ্রেন্ড অর্পণ ঋষিকে টানছে। কেউ কাউকে ছাড়ছে না। দুজনেই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। অনেক কষ্টে দুজনকে আলাদা করে। অর্পণ ঋষির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। ছোঁয়া এক দৃষ্টিতে ঋষির দিকে তাকিয়ে আছে। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে চোখের জল ফেলে যাচ্ছে। একসময় ভালোবাসার মানুষ চোখের আড়াল হয়ে যায়। ছোঁয়াকে টানতে টানতে বিয়ের পিঁড়িতে নিয়ে আসে। ঋষি রাস্তায় এসে প্রাণপ্রিয় বন্ধু অর্পণকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। ঋষি অর্পণের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার ধারের কাছে আসার চেষ্টাও করবি না। আমি কখন কি করে ফেলবো জানা নেই। ঋষি এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্পণ ঋষির কথা গায়ে লাগায় না। ঋষি এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্পণ ঋষির কথা গায়ে লাগায় না। ঋষি যা বলছে তা তার মন থেকে বলেনি, মনের ভিতর জমে থাকা ক্ষোভ আর ঘৃণা নিয়ে বলেছে। অর্পণ ঋষির পিছনে পিছনে যেতে থাকে। মেন রাস্তায় পাহাড়ি রকমের গাড়ির চলাচল। ভুলবশত কিছু করতে পারে, সে ভয়ে অর্পণ কিছুতেই ঋষিকে একা ছাড়বে না। ঋষি এক ধ্যানে হেঁটে যাচ্ছে। অর্পণের হাঁটার শব্দ ঋষির কানে আসছে। ঋষির মন বলছে এখন অর্পণকে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসাতে। প্রায় 1 কিলোমিটার হেঁটে আসে ঋষি।
হাঁটতে হাঁটতে পা চিনচিনে ব্যথা করছে, তবুও হেঁটে যাচ্ছে। দূর পথে সে একটা রিক্সা চোখে পড়ে। ঋষি রিক্সায় উঠে বসে। রিক্সা চলতে শুরু করলে মানা করে দেয় অর্পণ দৌড়ে এসে রিক্সায় ওঠার পর রিক্সা চলতে শুরু করে। ঋষি অর্পণের হাত চেপে ধরে ভেজা গলায় বলল, আজ থেকে অন্য কারো হয়ে গেল। আমি তাকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি একজন ব্যর্থ প্রেমিক। ছোঁয়ার চোখে আমি অপরাধী হয়ে গেলাম। আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। অর্পণ কি বলে সান্ত্বনা দেবে কিছুই খুঁজে পাচ্ছে না। ঋষিকে না দেখলে অর্পণ জানতে পারতো না ছেলেরা এইভাবে কাঁদে। কিছু সময় পর ঋষির চোখে জল মুছে কষ্টমাখা কণ্ঠে বলল, ছেলেদের কাঁদতে নেই, আমি কেন কান্না করছি? আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আত্মহত্যা মহাপাপ জেনেও সুইসাইড করতাম, কিন্তু আমার মা বাবাকে দেখবে কে? আমি ছাড়া তাদের যে কেউ নেই। আমি ছাড়া আমার বোনের আবদার পূরণ কে করবে? আমার বোন জানতে পারলে খুব কষ্ট পাবে। অর্পণ ঋষিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমরা তোদের বাসায় এসে পড়েছি। আমি আজ মতিঝিল যাব না, তোর সাথে থাকবো। ঋষি হাসার চেষ্টা করে বলল, ভয় নেই, আমি কোনো ভুল পদক্ষেপ নিব না। আমাকে একটু একা থাকতে দিবি? আমার খুব কষ্ট হচ্ছে রে। একা থাকলে হয়তো কিছু কষ্ট কমবে। অর্পণ জানে ঋষিকে একা ছাড়া যাবে না, তবুও ঋষির চোখ রাঙানো দেখে একা রেখে চলে আসে। রাতের আধারে ঋষি নিজের রুমে চোরের মতো প্রবেশ করে। রুমের লাইট অন করতে বিছানার উপর নিজের বোনকে দেখে ঘাবড়ে যায়। কিছু বলতে নিবে তার আগে নিজের বোন এসে বলল, তুই এই কাজ কিভাবে করলি? তুই আমার ফ্রেন্ডের সাথে প্রেম করিস, আমি জানি না। ঋষি বোনের রাগ দেখে বুঝতে পারে তার বোন তার প্রতি রেগে আছে। বুকে পাথর চেপে রেখে হাসার চেষ্টা করে বলল, এসব আবল তাবল কি বকছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? আর তুই আমার রুমে কেন? যা, তোর রুমে যা। তুই কেন আমার কাছ থেকে সব কিছু লুকোতে চাইছিস? আমি সেখানে উপস্থিত ছিলাম, তুই সেখান থেকে কই গেছিলি? তোর ফোন বন্ধ কেন? তোকে আমি কতবার ফোন দিয়েছি। ছোঁয়ার ভালোবাসা কিভাবে ছাড়তে পারলি? ঋষি বোনকে কাছে টেনে বলল, আমার বোন দেখে অনেক বড় হয়ে গেছে। ভালোবাসলে যে পেতে হবে এমন কোনো সংবিধান নেই। তুই ছোঁয়ার বাবাকে বোঝাতে পারতি। ছোঁয়ার বাবার কাছে 1 বছর সময় চেয়ে নিতি। তুই মাত্রই মাস্টার্স দিয়েছিস, 1 বছর ছোঁয়া তোর জন্য অপেক্ষা করতে পারলো না? ঋষি নিজের চোখের জল মুছে নেয়। কেন চোখে আজ এত জল আসছে ঋষির জানা নেই। বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে মলিন কষ্ট মাখা কণ্ঠে বলল, ছোঁয়া বড় মেয়ে, তার ছোট আরও 3টি বোন আছে। তার বিয়ের জন্য তার ছোট বোনের বিয়ে আটকে আছে। এমন অবস্থায় কি করা উচিত? আমার জন্য অপেক্ষা কিভাবে করবে বল? অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ক্ষোভ নিয়ে বলল, ছোঁয়ার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমরা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের এত বড় বাড়িতে ছোঁয়ার জায়গা হতো না, না খেয়ে মারা যেত। কোনো বাবা মাই চায় না তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিতে। আমি তো বেকার, নাকি তোর ভাই বলে সেটাও তোর চোখে পড়ছে না? দেখ, আমি হাসছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুই কেন কান্না করছিস? ভেজা গলায় বলে উঠল। ঋষি জানে তার বোন তাকে কতটা ভালোবাসে। ছোটবেলায় ঋষি অসুস্থ হলে কষ্ট সে পেত। ঋষি কান্না করলে সেও কান্না করত। মা বকা দিলে সে কান্না করত। ঋষি নিজের কষ্ট আড়াল করতে চাইছে, কিন্তু বোনের ভালোবাসার কাছে হেরে যাচ্ছে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, তোর ভাই হেরে গেছে জীবন যুদ্ধে বোন। ভেজা গলায় বলে উঠল, তোর চোখে জল কেন? তুই কেন ছোঁয়ার জন্য কষ্ট পাচ্ছিস? ছোঁয়া তার বাবাকে বলে সব ঠিক করতে পারত। ঋষি কষ্ট মাখা ভারী গলায় ক্ষোভ নিয়ে বলে উঠল, রুম থেকে চলে যা, আমাকে কিছু সময় একা থাকতে দে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে একা থাকতে দে। ঋষি সারা রাত অতিবাহিত করে নির্ঘুমে। ঘুমের 2টো মেডিসিন খাওয়ার পরেও চোখের পাতায় ঘুম নেই। ছোট চোখের মণিচোরা শুধু ছোঁয়ার ভালোবাসায় খুঁজে চলেছে। সারা রাত কেটে যায় নিকোটিনের ধোঁয়ায়। যে ছেলে নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারতো না, আজ তার হাতের মাধ্যমে নিকোটিনের ধোঁয়া বের হচ্ছে। এক রাতের ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের নিচে নীরবে নির্ভীতে বসে আছে 3 জোড়া চোখ। সকলের অসহায় দৃষ্টি তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। স্তব্ধতা বিরাজ করছে 4 জনের মাঝে।
ছোঁয়ার চোখ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু কপাল বেয়ে গড়িয়ে পড়ল। ছোঁয়া ভার্সিটি থেকে না গেলে হয় না? তুই না থাকলে আমরা কিভাবে অকারণে হাসবো? তোর হাসি আমাদের সকলের মন ছুঁয়ে যায়। তিথি মুখ গোমড়া করে বলে উঠল। অর্পি তিথির কথা কেড়ে নিয়ে পড়ল। এখান থেকে চলে যাওয়া ভালো। এখানে থাকলে শুধু শুধু ছোঁয়া কষ্ট পাবে। এখানে না থাকাটাই বেটার মনে হয়। আমরা আস্তে আস্তে তোর কথা ভুলে কষ্ট কমাতে পারবো, কিন্তু তুই পারবি না ছোঁয়া। তিথি কর্কশ কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল। দাদিমাদের মতো কথা বলবি না অর্পি। তুই যদি আর একটা কথা বলিস তোকে লাথি দেবো। ছোঁয়া চোখের জল মুছে ঠোঁট ভিজিয়ে নেয়। ভেজা গলায় কষ্টমাখা কণ্ঠে বলল। না তিথি, এখানে আমি থাকতে পারবো না। আমি এখানে থাকলে ঋষি নিজের জীবনে এগিয়ে যেতে পারবে না। আমি চাই না আমার জন্য ঋষি কষ্টে থাকুক। আমি তার কষ্ট। তিথি ছোঁয়ার কথা শেষ করতে দিল না। ছোঁয়ার মুখের উপর বলে উঠল। আমার সাথে কথা বলার চেষ্টা করবি না, একদম নাটক করবি না। সব ছেলেরা এক হয়, প্রথমে বড় বড় কথা বলে প্রেমের জালে ফাঁসায়, কাজের সময় লেজ গুটিয়ে পালিয়ে যায়। এর জন্য আমি ছেলেদের বিশ্বাস করি না। প্রকৃতি এবার নীরবতা ভেঙে চোখ পাকিয়ে রাগী গলায় বলল। তিথি, আমার ভাইয়ার নামে একটাও বাজে কথা বলবি না। আমার ভাই ছোঁয়াকে মাঝপথে রেখে চলে আসেনি, বরং ছোঁয়া আমার ভাইকে দুঃখের সাগরে রেখে চলে গেছে। আমি চিন্তাই করতে পারছি না তোদের চিন্তা ধারণা এতটা নির্মম। প্রকৃতি তোর কাছ থেকে শুনতে চাইনি তোর ভাই কেমন। আমি ভালো করেই জানি তোর ভাই কেমন। সবার চোখে পর্দা পড়াতে পারলেও আমার চোখের সামনে পরিমাণ পর্দা বসাতে পারবে না। প্রকৃতির মন যাচ্ছে তিথির গায়ে ঠাস ঠাস করে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসাতে। ছোঁয়ার ওপর রাগ হচ্ছে। পাশে ছোঁয়া বসা, লাথি দিয়ে বলতে ইচ্ছে করছে। সত্য কথা সবার সামনে বলতে ভয় পাচ্ছিস? তোর জন্য আমার ভাই তোর পরিবারের সাথে দিনের পর দিন যুদ্ধ করে গেছে। ছোঁয়া প্রকৃতির চোখে তাকিয়ে বুঝতে পারে সবটা। ছোঁয়া তিথির হাত ধরে বলল। তোরা সবাই ভুল ভাবছিস। ঋষি আমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আমার পরিবারের কাছে অনেক অপমানিত হয়েছে। অর্পি দর্শকের মতো তাদের কথোপকথন শুনে যাচ্ছে। অর্পির মুখে কোনো কথা নেই। তিথি মোবাইল রেখে বলল। কি এমন করেছে তোর ঋষি যার জন্য তুই আমাদের সাথে এমন ব্যবহার করছিস? প্রকৃতি ভাই হয় সেজন্য তার গায়ে লাগে, তোর গায়ে লাগে কেন? বল, কি করেনি? আমাকে পাওয়ার জন্য আমার বাবার পায়ে ধরে একটা বছর ভিক্ষা চেয়েছিল। আমার মায়ের কাছ থেকে একাধিক অপমান থাপ্পড় খাওয়ার পরেও আমাকে হারাবে বলে আমার বাবার পা ছাড়েনি। শুধু একটা বছর ভিক্ষা চেয়েছে। আমি কিভাবে তার অপমান সহ্য করব? আমি কিছুতেই অপমান মেনে নিতে পারিনি। ছোঁয়া কোনো কথা না বলে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে প্রস্থান করলো। পিছন থেকে অর্পি ডেকে যাচ্ছে। অর্পির কথা প্রকৃতির কান অবধি পৌঁছালেও প্রকৃতি সেখানে দাঁড়ায়নি। প্রকৃতির দৌড়ে গেটের কাছে আসে। চোখের জল মুছে রিক্সা নেয়। রিক্সা করে বাড়িতে ফিরে আসে। কোন বোনই তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না? কোনো বোনই তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না। সেখানে থাকলে তার প্রাণপ্রিয় বান্ধবীদের কথা সহ্য করতে পারবে না। সেই জন্য প্রকৃতি সেখান থেকে চলে আসা। ঋষি 2 দিন তার রুম থেকে বের হয়নি। আজ রাতে খাবারের জন্য নিচে নামে। ঋষিকে দেখে প্রকৃতির চোখে জল টলমল করতে লাগলো। ঋষির চোখের নিচে কালো দাগ পড়েছে। যে ছেলে নিজের স্কিন মেয়েদের মতো যত্ন নিত, আজ তার এমন অবস্থা। চোখ দুটো লাল রক্তবর্ণের মতো। ঋষির এমন অবস্থা দেখে ঋষির বাবা মুখের খাবার শেষ করে বলল। ঋষি, তোমার এমন অবস্থা কেন? তুমি কি নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করো? ঋষি ছলছল চোখে কষ্ট লুকিয়ে রেখে বলল। না বাবা, মাথা ব্যথার জন্য রাতে ঘুমাতে পারিনি। দিনে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম চোখের পাতায় আসলো না। সেজন্য চোখ লাল দেখাচ্ছে। শাওয়ার নিলে হয়তো ঠিক হয়ে যাবে। ঋষির মা পরোটা দিতে দিতে বলল। আমাদের কাছ থেকে কী লুকাচ্ছিস? 2 দিন হলো খাবার টেবিলে আসিস না, রুমের দরজা লাগিয়ে রেখেছিস। আমি তো রুমের দরজা নক করলেও খুলিস না, কি হয়েছে? ঋষি কিছু বলার আগেই প্রকৃতি বলল। মা, ভাইয়ার কিছু হয়নি। আমি তাদের ডিয়ার দিয়েছিলাম সে যেন 2 দিন রুম থেকে বের না হয়, আর 2 দিন তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। ঋষি বোনের দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করলো।
কিন্তু হাসিটা বের হলো না। দীর্ঘ একটা শ্বাস নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করলো। প্রকৃতি ভাইয়ের হাতে হাত রাখে, চোখের ইশারায় বুঝিয়ে বলে, আমি থাকতে তোকে কষ্ট পেতে দিব না। আমি সব সময় তোর পাশে আছি। খাবারের পর প্রকৃতি ঋষির রুমে আসে। সমস্ত রুম অন্ধকার। ঋষি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। প্রকৃতি ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে প্রকৃতির কাশি হয়। পিছন ফিরে প্রকৃতিকে দেখে ঋষি সিগারেটটা হাত থেকে ফেলে দেয়। রুমে এসে তাড়াতাড়ি ফ্যান অন করে। ফ্যানের বাতাসে নিকোটিনের ধোঁয়া তাড়াতাড়ি উধাও হয়ে যাবে। প্রকৃতি কাঁচতে কাঁচতে বলল, ভাইয়া, তুই সিগারেট খাচ্ছিস? তোর এমন অধপতন আমি দেখতে পারবো না। ঋষি প্রকৃতির কথায় রেগে বলে, ভারী গলায় বলল, তুই আমার রুমে কেন? এখনই বেরিয়ে যা রুম থেকে। কারো রুমে ঢুকতে হলে পারমিশন লাগে, সেই জ্ঞানটাকে কি হারিয়ে ফেলছিস? তুই অন্যের রাগ আমার উপর দেখাতে আসবি না। তুই যদি সিগারেট খেতে পারিস, আমিও আজ থেকে সিগারেট খাবো। ঋষি প্রকৃতির কথায় রেগে গেল, ভারী গলায় বলল। প্রকৃতির কথা শুনে ঋষির মাথায় রক্ত চেপে বসে। প্রকৃতির গালে কষিয়ে একটা থাপ্পড় বসে দেয়। প্রকৃতির ফর্সা গাল মুহূর্তের মাঝেই লাল বর্ণ ধারণ করে। প্রকৃতি কান্না করতে করতে বলল, শুধু তোর একার কষ্ট হচ্ছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোকে আমি এমন অবস্থায় দেখতে পারবো না। তুই ছোঁয়াকে ভুলে যা। যাকে একবার মন থেকে ভালোবাসা যায় তাকে হাজার চেষ্টা করলেও ভোলা যায় না। আমি তাকে কখনোই ভুলতে পারবো না। আমার পক্ষে ছোঁয়াকে ভোলা অসম্ভব। প্রকৃতি কি বলবে বুঝতে পারছে না। প্রকৃতি জানে ভালোবাসার মানুষকে ভোলা সহজ নয়। ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক, কখনো তাকে শাস্তি দেওয়া যাবে না। তাকে সেখানে ভুলে যাওয়া অসম্ভব। প্রকৃতি নিজের বুদ্ধি খাটিয়ে বলল, তোর জন্য ছোঁয়া ভালো নেই। ছোঁয়া তোর জন্য কষ্ট পাচ্ছে। তুই যত নিজেকে কষ্ট দিবি, ছোঁয়া ততই কষ্ট পাবে। তুই ছোঁয়ার জন্য হলেও নিজেকে পরিবর্তন করার চেষ্টা কর ভাইয়া। আমার জন্য ছোঁয়া কেন কষ্ট পাবে? আমার সমস্ত সুখ ওর নামে লিখে দিয়েছি। তোর যেমন কষ্ট হচ্ছে, ছোঁয়ারও তেমন কষ্ট হচ্ছে। তোর এমন অবস্থার জন্য ছোঁয়া নিজেকে দায়ী করছে। সেজন্য ছোঁয়া নিজের জীবনে এগিয়ে যেতেও পারছে না। তুই যদি নিজের জীবনে এগিয়ে যেতে পারিস, তাহলে ছোঁয়া নিজের জীবনে এগিয়ে যাবে। আমাকে নীতির বাক্য না বলে তোর রুমে যা, অনেক রাত হয়ে গেছে। আমি এখন ঘুমোবো। ঋষি প্রকৃতিকে এক প্রকার টেনে রুম থেকে বের করে দেয়। দুটো ঘুমের মেডিসিন খেয়ে ফোনের ওয়ালপেপারে ছোঁয়ার পিক দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 1 মাস। পরিস্থিতি স্বাভাবিক না হলেও সবটাই স্বাভাবিক। ছোঁয়া ভার্সিটিতে আসে না। পরীক্ষার সময় হলে শুধু পরীক্ষা দিবে। ফোনে কথা হয় রেগুলার। ছোঁয়া শ্বশুর শাশুড়ি নিয়ে খুব ভালো আছে। প্রকৃতি, অর্পি আর তিথি পিছনে বসে প্রকৃতি মেসেঞ্জারে আড্ডা দিয়ে যাচ্ছে। স্যারদের নামে যত বাজে কথা আছে সব বলছে। হুট করেই প্রকৃতি উচ্চস্বরে হেসে ফেলে। স্যার প্রকৃতির সামনে এসে দাঁড়ায়। প্রকৃতির সেদিকে খেয়াল নেই। একদিনে ফোন চালিয়ে যাচ্ছে। স্যার প্রকৃতির ফোন কেড়ে নেয়। প্রকৃতি উপরের দিকে তাকিয়ে স্যারকে দেখেই কয়েকটা শুকনো ঢোক গিলে। প্রকৃতি কিছু বলার আগেই পুষ্প স্যার রাগী গলায় বলে ওঠে, ক্লাস শেষে ফোন নিয়ে যাবে, ততক্ষণ ফোনটা আমার কাছে থাকবে। ভার্সিটির সব থেকে রাগী ভয়ঙ্কর স্যার পুষ্প স্যার। পুষ্প স্যার ছাত্রছাত্রীদের আতঙ্কের অপর নাম। গায়ের রং কিছুটা চাপা, যাকে উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী বললেও ভুল হবে না। মুখে সব সময় খুঁচা খুঁচা দাড়ি স্টাইল করে রাখে। ভার্সিটিতে একমাত্র অবিবাহিত স্যার উনি। ভার্সিটির রুলসের ব্যাপারে ভীষণ সিরিয়াস। ইনকোর্স পরীক্ষা না দিলে ফেল করিয়ে দেয়। ছাত্রছাত্রী পারে না তাকে পিটাতে। মাঝে মাঝে মন বলে পিটিয়ে ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের ডালে ঝুলিয়ে রাখতে। ক্লাস শেষে সবাই চলে যায়। প্রকৃতির জন্য ক্যাফেটেরিয়ামে অপেক্ষা করছে তিথি, অর্পি। ধীর পায়ে প্রকৃতি পুষ্প স্যারের সামনে যায়। কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার ফোনটা দেন, আমি বাসায় যাব। পুষ্প স্যার ছোঁয়ার দিকে না তাকিয়ে বলল, ক্লাসে ফোন ইউজ করা নিষেধ থাকা সত্ত্বেও ইউজ করার কারণ কি? সারাদিন মেসেঞ্জারে মেসেজ আসতেই থাকে। ওয়াল টাইম ফেসবুকে মুখ লুকিয়ে থাকো, তা পরীক্ষার খাতায় প্রমাণ দিচ্ছে। প্রকৃতি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ভয়ে ভয়ে ভেজা বিড়ালের মতো বলল, স্যার, এমন ভুল আর হবে না। প্লিজ আমাকে এবারের জন্য ফোনটা দিয়ে দেন। স্যার প্যান্টের পকেট থেকে প্রকৃতির মোবাইল বের করে মোবাইলে প্রকৃতির হাতে দিবে তার আগে ফোন আবার নিজের কাছে নিয়ে আসে।
গম্ভীর কণ্ঠে বলে উঠল। ফোনের পাসওয়ার্ড কি? আমিও দেখি কার সাথে সারাদিন কথা বলো। প্রকৃতির মাথায় বাজ ভেঙে পড়ে। স্যারকে নিয়ে কতই না খারাপ কথা বলেছে, কিভাবে স্যারকে ফোনের পাসওয়ার্ড দিবে? প্রকৃতি আবারও বলে উঠল। স্যার, আমি ফোনের পাসওয়ার্ড ভুলে গেছি, দেন আমি খুলে দিচ্ছি। স্যার মুচকি এসে বলল। মিথ্যে কথাও গুছিয়ে বলতে পারো না। পাসওয়ার্ড ভুললে তুমি কিভাবে খুলবে? প্রকৃতি জিভায় কামড় দিয়ে। না মানে আসলে স্যার আমি পাসওয়ার্ড বলতে পারবো না। রাগী গলায় বলল। ফোনের পাসওয়ার্ড বলো, না হলে বলে দিব তুমি ছেলেদের সাথে রিকশায় ঘুরে বেড়াও। প্রকৃতি মিহি কণ্ঠে বলল। স্যার মোবাইল দেন, আমি খুলে দিচ্ছি। তুমি মুখে বলো, আমি খুলছি। কুত্তার বাচ্চা। স্যার মুহূর্তের মাঝে চিৎকার করে প্রকৃতির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেন। হোয়াট? স্যার আপনাকে বলিনি, ফোনের পাসওয়ার্ড বলেছি। আই নো তুমি আমাকে বলনি, কিন্তু একজন সুস্থ মানুষের ফোনের পাসওয়ার্ড কখনো এমন হতে পারে না। ক্যাফেডিয়ামে এক ধ্যানে বসে আছে প্রকৃতি। তিথি অর্পি একধারে গল্প করে যাচ্ছে। প্রকৃতির মাথায় ঘুরঘুর করছে কিছুক্ষণ আগের ঘটনা স্মরণ করে। বুকের মাঝে প্রবল স্রোতের ধারা বয়ে যাচ্ছে। রাগে লজ্জায় সুইসাইড করতে ইচ্ছে করছে। তিথি প্রকৃতিকে ধাক্কা দিয়ে বলল। পুষ্প স্যারের কথা ভাবছিস? পুষ্প স্যার তোকে মুরগি বানিয়ে রেখেছিল নাকি? আমরা তোকে মুরগি হতে দেখতে পারলাম না, স্যার মানা করে দিচ্ছে যেতে। আমি ভেবেছিলাম ভিডিও করলে ফেসবুকে ছেড়ে দেবো। তিথির কথায় নাকের ডগায় রাগ উঠে যায়। প্রকৃতি রাগী গলায় বলল। আমি ওই পুষ্পের বাচ্চাকে ছাড়বো না। আমাকে অপমান করা, আমি তাকে নাকানি চুপানি না খাওয়াতে পারলে আমিও প্রকৃতি নয়। আমাকে দেখে মানসিক রোগী মনে হয়? আমার ফোনের পাসওয়ার্ড আমার যা ইচ্ছা তাই দিব, আপনার তাতে কি? পুষ্প স্যার প্রকৃতির দিকে ঝুঁকে বলল। তোমার গোবর মাথায় এর থেকে ভালো চিন্তা কখনো আসতে পারে? আমার ধারণা ভুল প্রমাণিত হলো। তোমাকে মানসিক হসপিটালে নয়, পাগলা কুকুরের মাঝে ছেড়ে দেওয়া হবে। স্যার আপনি কিন্তু আমাকে। পুষ্প স্যার ভারী গম্ভীর কণ্ঠে বলল। আমাকে নিয়ে মেসেঞ্জার গ্রুপে এত বাজে কথা কিভাবে বলো? তোমার রুচি এতটাই খারাপ তুমি আমাকে রাস্তার গুন্ডার সাথে তুলনা করো? আমি লুচু লম্পট টাইপের স্যার না? একজন শিক্ষককে নিয়ে তোমার ধারণা এতটা নিম্ন? পুষ্প স্যার এতটাই রেগে আছে বলে বোঝানো যাবে না। নিজের নামে খারাপ কথা কেউ সহ্য করতে পারে না। পুষ্প স্যার এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছে। প্রকৃতি পিছিয়ে যাচ্ছে। সুযোগ বুঝে প্রকৃতি নিজের ফোন স্যারের হাত থেকে কেড়ে নিয়ে দৌড় দেয়। এক দৌড়ে পুষ্প স্যারের রুম থেকে চলে আসে। অর্পি কাটা খায়ে নুনের ছিটা দেওয়ার জন্য অসহায় কণ্ঠে বলল। তোর ক্লাস পুষ্প স্যার তোকে বদ্ধ ঘরে কিছু করেনি? যদিও পুষ্প স্যার ভালো, কিন্তু তুই তো পুষ্প স্যারের ওপর ফিদা। তোকে তো বিশ্বাস নেই কখন কি করে ফেলিস পুষ্প স্যারের সাথে। তাছাড়া পুষ্প স্যারও অনেক কিছু করতে পারে, বাড়িতে যে বউ নেই। অর্পি কথা শেষ হতেই উচ্চস্বরে হাসিতে গড়াগড়ি খাচ্ছে অর্পি তিথি। আশপাশে অন্য ছেলেমেয়েরা তাদের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে দেখছে। কিছু যায় আসে না অর্পি তিথি। প্রকৃতি বেচারা এবার কান্না করে দেয়। প্রকৃতির কান্না দেখে অর্পি তিথি চিন্তিত হয়ে যায়। তিথি চিন্তিত গলায় বলে। কি হয়েছে, কান্না করছিস কেন? প্রকৃতি ঠোঁট ভিজিয়ে বলল। স্যার সব জেনে গেছে, এখন আমার কি হবে? আমি কিভাবে মুখ দেখাবো? আমি পারবো না স্যারের সামনে যেতে। তিথি টেবিলে টুংটাং শব্দ করে বলল। গুড নিউজ, তার মানে পুষ্প স্যার জানে তুই পুষ্প স্যারকে ভালোবাসিস। যাক বাবা, ভালোই হলো। রাগী গম্ভীর স্যারকে দুলাভাই ডাকতে পারবো। মামা আরও সিঙ্গারা দেন, আর সব বিল প্রকৃতি দেবে। তিথি অর্পি খাবার অর্ডার করে টেবিল ভর্তি করে ফেলে। রাক্ষসের মতো গপাগপ খেয়েই যাচ্ছে। দেখে মনে হচ্ছে বনের ক্ষুধার্ত পশু দীর্ঘদিন খাবারের জন্য অপেক্ষা করেছে। প্রকৃতি তাদের থামতে বললে প্রকৃতির কথা কেউ কর্ণপাতই করছে না। রাক্ষসের মতো খেয়ে যাচ্ছে, একবারও প্রকৃতিকে খাবারের কথা বলছে না। প্রকৃতি মনে মনে বলল। আমি মাঝে মাঝে ভুলেই যাই এরা আমার বান্ধবী, আমাকে রেখে কিভাবে খাচ্ছে। পুরো কথা শোনার কোনো তাগিদই নেই এদের মাঝে। পাশের কাকিমাদের মতো তিল থেকে তাল করা এদের মহান কাজ। যখন এরা কাকিমা হবে তখন পুরো দুনিয়াতে কেউ কথা বলতে পারবে না। খাবার পর্ব শেষে যে যার মতো করে চলে যাচ্ছে। এইখানে থাকলে তাদের বিল দিতে হবে।
সেজন্য কোনো কথা না বলে কেটে পড়েছে। তিথি তো বাচাল টাইপের মেয়ে, কথা না বলে থাকতেই পারে না। ক্যাফেডিয়ামের দ্বারের কাছে এসে নুনের ছিটা দিয়ে গেল। দুষ্টু হাসি দিয়ে বলল, দোস্ত চাপ নিস না, চিল কর চিল, সামনে আরও তোর পকেট খালি করব। কিছু বলার আগেই দৌড়ে তিথি সেখান থেকে চলে যায়। প্রকৃতি খাবারের বিল মিটিয়ে তিনজনের গোষ্ঠী উদ্ধার করতে করতে বাসায় ফিরে। অর্পণ আর ঋষি ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, নিকোটিনের ধোঁয়া বাতাসে উড়িয়ে দিচ্ছে। অর্পণ নিকোটিনের ধোঁয়া উড়িয়ে বলল, ঋষি, তুই এভাবে কতদিন থাকবি? বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিলি কেন? প্রায় 1 মাস হয়ে গেল তুই বাসা থেকে বের হচ্ছিস না। ঋষি মলিন হেসে মিহি কণ্ঠে বলল, বাহিরের জগৎ নিজের কাছে বিষাদময় লাগে। সমস্ত শান্তি হারিয়ে গেছে। বাইরে বের হলেই মনে পড়ে ছোঁয়ার কথা। তার হাতে হাত ধরে রাতের আকাশে তারা দেখেছি। হেঁটে হেঁটে এগিয়ে গেছি দিক থেকে দিগান্তর। সব কিছু পড়ে পড়ে আমাকে খায়। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়। ঋষির কাঁধে হাত রেখে বলল, তুই নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা কর। কাজে থাকলে নিজেকে মুভ অন করতে পারবি। সেজন্য পুরোদমে লেখাপড়া শুরু করেছে। আমাকে যেভাবেই হোক বিসিএস পরীক্ষায় ভালো ফল করতেই হবে। বাবার পাশে দাঁড়াতে হবে। বাবা অবসরের আগেই আমাকে একটা জব করতে হবে। শুধু বিসিএস এর জন্য বসে থাকলে চলবে না। মাস্টার্স কমপ্লিট করেছিস, কোম্পানিতেও ট্রাই কর, ভালো স্যালারি পাবি। পাশাপাশি প্রিপারেশন নিতে পারবি বিবিএস এর। একদম ঠিক বলেছিস। নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখতে হবে। আমাকে মুভ অন করতেই হবে। আমার জন্য না হলেও, আমার মা বাবা বোনের জন্য হলেও আমাকে মুভ অন করতেই হবে। ইন্টারভিউ দিয়ে অফিস থেকে বের হওয়ার পথে ঋষির সাথে ধাক্কা লাগে অজানা কারোর। ঋষি কিছু বলার আগে মেয়েটি ঋষিকে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। চেঁচিয়ে বলল, মেয়ে মানুষ দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। তোদের মতো ছেলেদের জন্য আজ আমরা বের হতে পারি না। ঋষি মাথা নিচু করে বলল, ম্যাম, আপনি ভুল ভাবছেন। আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। ফোনে কথা বলায় মগ্ন থাকার জন্য ভুলবশত হয়ে গেছে। মেয়েটি তেড়ে ঋষির দিকে আসে। ঋষি কথা না বাড়িয়ে চলে আসে। এতে মেয়েটি আরও রেগে যায়। মেয়েটি দৌড়ে ঋষির সামনে আসে। ঋষির হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। ঋষি মেয়েটির ব্যবহার দেখে হতভম্ব। কি বলবে বুঝতে পারছে না। ঋষির পায়ে লাথি দিয়ে বলল, কান ধরে উঠবস করতে হবে, আমাকে ধাক্কা দেওয়ার শাস্তি পেতে হবে। ঋষি কোমল কণ্ঠে বলল, ম্যাম, এখানে সিনক্রেট করার চেষ্টা করবেন না। আমি মানছি আমার ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল। আজ আমার জায়গায় যদি আপনি থাকতেন। মেয়েটি হুঙ্কার দিয়ে বলল, ব্যাস, আপনার নীতিবাক্য আপনার কাছে রাখেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনি যদি আমার কথা না মানেন আমি আপনাকে খুন করব। আপনি সামান্য একটা ধাক্কা নিয়ে অনেক বড় সিনক্রেট করেছেন। আমার হাতে সময় নেই। আমাকে বাস ধরতে হবে। আপনার বাজে কথা শোনার মতো টাইম আমার হাতে নেই। মেয়েটি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি আজে বাজে কথা বলছি, অস্ত্রকে নিজ হাতে শাস্তি দেব। মেয়েটি ঋষিকে মারার জন্য হাত বাড়ালেই ঋষি হাত ধরে মেয়েটিকে ফ্লোরে ফেলে দেয়। কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। তিথি প্রকৃতির কাঁধে মাথা রেখে বলল, প্রকৃতি, তোর ক্রাশটা সেই পুষ্প স্যারকে কালো শার্টে অনেক কিউট লাগে। তুই তো অনেক ফর্সা, তোকে পুষ্প স্যারের সাথে যায় না। তুই বরং পুষ্প স্যারকে আমার হাতে তুলে দে। স্যারকে বিয়ে করে এমন পিটানি দেবো ভাবতে পারবি না। অর্পি আর চোখে তিথির দিকে তাকিয়ে বলল, তোর লজ্জা করে না? তুই অন্যের স্বামীর দিকে নজর দিস। প্রকৃতির মুখটা দেখ, একদম ছোট হয়ে গেছে। শিক্ষকদের পেটানোর কথা বলতে পারলি? হুম। অর্পিকে ধাক্কা দিয়ে বলল, তুই এখানে দাদিমাদের মতো কথা বলবি না। প্রকৃতির সামনে কিভাবে হলো? প্রকৃতির সাথে পুষ্প স্যারের বিয়ে হয়নি, আর তুই ওনাকে স্বামী বানিয়ে দিলি। ইনকোর্স না দিলে ফেল করিয়ে দেয়, তাকে না পিটিয়ে তোকে পেটাবো। বিয়ে হতে কতদিন? স্যার প্রকৃতির ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে, সেখানে আমরা তৃতীয় ব্যক্তি হয়ে কিভাবে থাকবো? প্রকৃতির ধৈর্যর বাঁধ ভেঙে যায়। প্রকৃতি হুঙ্কার দিয়ে বলে ওঠে, দুজনেই মুখ বন্ধ কর। তোদের মুখ থেকে বাজে কথা শুনতে ভালো লাগছে না। স্যারের সাথে আমি কেন প্রেম করতে যাব? আমি শেষে কি না বুড়ো স্যারের সাথে প্রেম করব? তোরাই ওই বুড়ো স্যারের সাথে প্রেম কর, আমি বুড়ো স্যারের সাথে প্রেম করতে পারবো না।
তিথি প্রকৃতির পিঠে একটা কিল বসিয়ে দিল। কুত্তা, সেদিন তুই বললি কেন স্যার তোর ভালোবাসা জেনে গেছে, তোকে মেনে নিয়েছে? আমি তোদের কখন বললাম? আমি কি বলেছি স্যার আমার ভালোবাসা মেনে নিয়েছে? তোরাই তো পাশের কাকিমাদের মতো ভেবে নিলি। বুঝিস কম, লুটিয়ে বেড়াচ্ছিস বেশি। আরে ইয়ার চিল চিল, প্যারা নিস না। বড় হলেও কিন্তু স্যারটা জোস, ভার্সিটি রুলসের ব্যাপারে অনেক সিরিয়াস। প্রকৃতি মুচকি হেসে বলল, তবে আজ আমি স্যারকে ছাড় দিব না। আজ ক্লাসের মধ্যে বায়ু দূষণ ঘটাবি, বেশি বেশি করে মুলা কিনে খা। স্যারকে ক্লাসে টিকে থাকতে দিব না। আমাকে সেদিন অনেক অপমান করেছে। স্যার ভুলে গেছে এটা স্কুল কলেজ নাই, এটা ভার্সিটি। ভার্সিটির লিডারদের অপমান করলে তার কি ফল হতে পারে এবার দেখাবো। অর্পি বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি তোদের সাথে নেই। আমি কিছুতেই স্যারকে অপমান করতে পারবো না। আমি তোদের মতো অসভ্য নই। প্রকৃতি আর তিথি একসাথে বলে উঠল, আহা, আমাদের সভ্য অর্পি, বিটিএস লাভার অর্পি, কবে থেকে সভ্য জাতিতে পরিণত হলি রে? অর্পি নাকের ডগায় রাগ নিয়ে বলল, তোরা যাই বলিস, বিটিএসদের মতো বর পাওয়ার জন্য হাজার মেয়ে দিনরাত স্বপ্ন দেখে। মনে কর আমিও একজন তাদের মাঝে। কৃষ্ণচূড়া গাছের নিচে চোরের মতো দাঁড়িয়ে আছে প্রকৃতি। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পুষ্পসার অর্কিডে বসে আছে। প্রকৃতি শাস্তি হিসেবে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। শাস্তি হিসেবে বলতে দেওয়া হয়েছে, প্রকৃতি এক পায়ে দাঁড়িয়ে কাঁচকলা খায় চাবিয়ে। পুষ্পসার গম্ভীর মুডে ক্লাসে প্রবেশ করে। ক্লাসে প্রবেশের পরই গম্ভীর রাগী গলায় সবাইকে সাবধান করে। ভারী গলায় বলল, যার ক্লাস করতে ইচ্ছে করবে না সে চলে যেতে পারে। ক্লাসের মাঝে কেউ দুষ্টামি করার চেষ্টা করলে ব্যবহারিকের নাম্বার দিব না, ফেল করিয়ে দিব তাকে। থমথমে পরিবেশে প্রকৃতির নেওয়া সিদ্ধান্ত ব্যর্থ নয়। কোনো রকম শয়তানি না করে মন দিয়ে ক্লাস শুরু করে। মাঝে মাঝে স্যারের সাথে চোখাচোখি হয়। চোখ পড়তেই রক্তবর্ণ চোখে তাকান পুষ্প স্যার। ভয়ে উপরে তাকানোর সাহস হলো না প্রকৃতির। ভয়ে ভয়ে ক্লাস শেষ করে প্রকৃতি 3 বান্ধবী মিলে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে। পুষ্প স্যার ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। তিথির চোখে পড়ে পুষ্প স্যারকে। কাছে আসতে তিথি প্রকৃতির হাত ঝাঁকিয়ে দেয়, যার ফলে প্রকৃতির ঝালমুড়ি পুষ্প স্যারের মুখে এসে পড়ে। চোখ খিচে বন্ধ করে ফেলেন। হাত থেকে ফোন মাটিতে পড়ে যায়। তিথি অর্পি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। গাধা প্রকৃতি সেখানেই দাঁড়িয়ে। চোখ মেলে প্রকৃতিকে দেখে রাগের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। গম্ভীর গলায় বলল, তোমার সাহস দেখে আমি হতভম্ব। শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে জানতে না, এখন অপমান করতেও ছাড় দিচ্ছ না। প্রকৃতি কোনো কথা বলতে পারছে না। চোখ তুলে উপরে তাকানোর সাহসটুকু পাচ্ছে না। কয়েকটি শুকনো ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। পুষ্প স্যার ফোন তুলে কৃষ্ণচূড়া গাছের গোড়া বাধাই করা অর্কিডে বসে। শাস্তিস্বরূপ এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়। প্রকৃতি এদিক ওদিক তাকিয়ে থেকে এক পায়ে দাঁড়িয়ে পড়ে। প্রকৃতির চোখ থেকে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে, মুখে বলে যাচ্ছে। প্রকৃতি এক পায়ে দাঁড়িয়ে কাঁচকলা খায় চাবিয়ে। প্রকৃতির শাস্তি শেষ হতেই চিৎকার দিয়ে ভেজা গলায় বলল, পুষ্প স্যার, আপনার সাহস থাকলে আমাকে বিয়ে করে দেখান। সাহস তো শুধু শাস্তি দেওয়ার, মাঠের মাঝে এক পায়ে কান ধরে দাঁড় করানোর। বুকে সাহস থাকলে আগামীকালই বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসবেন। পুষ্প স্যার প্রকৃতির কথা শুনে আশ্চর্য হয়ে যায়। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রকৃতি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। স্যার বুঝতে পারে প্রকৃতির সাথে অন্যায় করেছে। বড় একটা মেয়েকে এভাবে অপমান করা ঠিক হয়নি। পুষ্প স্যার বুঝতে পারে প্রকৃতির সাথে অন্যায় হয়েছে। প্রকৃতির প্রতি এতটা কঠোর হওয়ার জন্য লজ্জিত। একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কোথাও জব হচ্ছে না ঋষির। ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত। বাইরে ঝুমঝুম বৃষ্টি। ঋষি দৌড়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। বেঞ্চে বসে আছে সেই মেয়ে, বেয়াদব মেয়েটা। না দেখার ভান করে অপর পাশে ঘুরে দাঁড়ায় ঋষি। অচেনা মেয়েটি ঋষিকে দেখেই চিনে ফেলে। মেয়েটি তেড়ে ঋষির কাছে আসে। আমি তোকে ছাড়বো না। সেদিন তুই আমাকে অনেক আঘাত করেছিস, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ঋষি না চেনার ভান করে বলল, কে আপনি? আমার উপর এভাবে রেগে আছেন কেন? আমার দিকে তেড়ে আসার কারণ কি? আমি অজান্তা।
তুই সেদিন আমাকে ধাক্কা দিয়ে নেপচুন পাঠিয়ে দিয়েছিলি, আজ তোকে আমি উগান্ডা পাঠাবো। ঋষি ভ্রু কুচকে বলল, সরি ম্যাম, চলার পথে এমন অনেক বড় ভুল হতে পারে, সেসব নিয়ে না ভেবে বৃষ্টি উপভোগ করেন। এত রাতে আপনি বাইরে কি করছেন? অজান্তা রাগী গলায় বলল, রাতে শুধু ছেলেদের কাছ থেকে, মেয়েদের কোনো কাজ নেই। মেয়েরা রাতে বাইরে বের হতে পারে না, এমন কোন সংশোধনী লেখা আছে? ম্যাম, আমি এইভাবে বলতে চাইনি। আপনার সাথে কেউ নেই, আপনি একা মানুষ তো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। আমি অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, আমার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি। বাসায় ফোন যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা। আমি যদি আপনার গাড়িটা ঠিক করে দিই, ধরে নেন সেদিনের শাস্তি হিসেবে আপনার গাড়িটা ঠিক করে দিলাম। ঠিক করতে হবে না, এত ঝড়ে হাওয়ার সাথে বৃষ্টিতে ভিজে ঠিক করতে হবে না। বাই দ্য ওয়ে, আপনি সেদিন আমার মায়ের অফিসে কেন এসেছিলেন? আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু জবটা আমার হয়নি। অজান্তা ঋষির দিকে তাকিয়ে আছে। ভেজা মাথার চুল কপালে নুইয়ে পড়েছে, বৃষ্টিতে ভেজার ফলে শার্ট গায়ে লেপটে আছে। কেমন জানি আসক্ত হয়ে পড়েছে ঋষির উপর। আপনি আগামীকাল থেকে অফিসে চলে আসবেন, আপনার জব হয়ে গেছে। সরি, আমি আপনার করোনায় জব নিতে পারবো না। আমার যোগ্যতা থাকলে আমি জব পেয়ে যাব। ধরে নিন অফিসের একজন কর্মকর্তা হিসেবে আপনাকে জব অফার করলাম। এখন আপনার যোগ্যতা দেখিয়ে কাজ করেন, আপনার যোগ্যতা কতটা আছে তা কাজে প্রমাণ করেন। কেন এমন হচ্ছে অজান্তার? তাকে তো সে চিনেই না। নিজের আসক্ত দূরে ঠেলে দিয়ে বলল, তোকে জব অফার করা হলো প্রতিশোধ নেওয়া। এত পরিমাণ কাজ দেব, তুই পরের দিন অফিস থেকে লেজ গুটিয়ে পালাবি। অজান্তার সাথে লাগতে আসলে শাস্তি তো পেতেই হয়। ঋষি অজান্তাকে যতটা বেয়াদব অহংকারী মেয়ে ভেবেছিল, ততটা অহংকারী মেয়ে নয়। ছোট থেকে মা বাবার আদরে বড় হওয়া সন্তান। অজান্তা মনে মনে বলল, ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। যতই ভুলার চেষ্টা করুক ভালোবাসার মানুষকে, স্মৃতিগুলো তাড়া দিয়ে বেড়ায়। ছোঁয়া বেলকনিতে দাঁড়িয়ে ঋষির কথা ভেবে যাচ্ছে। ঋষির সাথে নানা কারণে অকারণে ঝগড়া করত। বৃষ্টিতে ভিজতে ঠান্ডা লাগবে জেনেও ঋষির হাত ধরে বৃষ্টিতে ভিজেছে। আজও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সে ভালোবাসার অনুভূতি নেই। বৃষ্টির প্রতিটি ফোঁটা তীরের মতো লাগছে বুকের ভিতর। বিয়ের পর স্বামীর কাছ থেকে ভালোবাসা পায়নি। শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, তারা ছোঁয়াকে খুব ভালোবাসে। বিয়ের পরের দিন ছোঁয়াকে রেখে অন্য মেয়ের হাত ধরে চলে গেছে ছোঁয়ার হাজব্যান্ড। ছোঁয়াকে বিয়ে করেছে মায়ের কথা রাখতে। আজ বৃষ্টির জলে ভিজে বলতে ইচ্ছে করছে, ঋষি কই তুমি? তোমাকে ছাড়া তোমার ছোঁয়া একা, নিস্তব্ধ, নীরবে নির্ভীতে তোমার কথা ভাবে। তোমায় ছাড়া ভালো নেই। তোমাকে এক নজর দেখার জন্য আমার মন অনেক ব্যাকুল হয়ে থাকে। ছোঁয়া রুমে এসে ফোনে ঋষির ছবির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। ঋষি অজান্তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়, মুখে উচ্ছ্বাস নিয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ নিজেকে স্বাভাবিক রাখার জন্য। কাজটা খুবই দরকার ছিল। অজান্তা ভ্রু কুচকে বলল, স্বাভাবিক রাখা কথাটা বুঝতে পারলাম না, আপনি? অজান্তার কথার মাঝে বলল, সময় হলে জানতে পারবেন। ভাবতেছি এত রাতে বাসায় ফিরবেন কিভাবে? রাস্তায় কোনো রিক্সাও নেই, ধানমন্ডি যেতে অনেক সময় লাগবে। বৃষ্টির মাঝে তো হেঁটে যাওয়াও যাবে না। অজান্তা হতাশা কণ্ঠ নিয়ে বলল, একদম ঠিক বলেছেন, আমার বাসাও ধানমন্ডিতে। গাড়ি ঠিক থাকলে একসাথে যেতে পারতাম। আপনার ছাতাটা দেন। ছাতা দিয়ে কি করবেন? গাড়িটা ঠিক হয় কি না একটু দেখি। ঋষি অনেক চেষ্টা করে গাড়িটা ঠিক করে। অজান্তা ড্রাইভ করছে। ঋষি বাইরের দিকে তাকিয়ে আছে। পাশে একটা মেয়ে বসে আছে, তাকে দেখার মতো সময়ই নেই। নিচ থেকে অজান্তা বলল, আপনার বাসায় কে কে আছে? মা বাবা ভাই বোন। ঋষি নিচ থেকে কোনো কিছু জানার ইচ্ছা নেই। সে বাইরে বৃষ্টি দেখতে বিজি। গাড়ি বাসার সামনে আসতেই গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে নিজ বাসায় চলে যায়। ধন্যবাদ দেওয়ার প্রয়োজনটুকু মনে করল না। ছোঁয়ার দিন কেটে যাচ্ছে একাকিত্ব, সাপোর্ট করার মতো কেউ নেই। ছোঁয়া সারাদিন বাসায় একা একা বসে থাকে, কোনো কাজই করতে হয় না। যা কাজ সব কাজের লোকেরাই করে। শ্বশুর ব্যবসার কাজে বিদেশে, শাশুড়ি আর ননদ নিজেদের ব্যবসা আর বড় করার জন্য অফিসে ছোটাছুটি করে। ছোঁয়া আনমনে ড্রয়িং রুমে বসে আছে।
শাশুড়ি ছোঁয়ার কাঁধে হাত রাখতেই ছোঁয়া কেঁপে ওঠে। শাশুড়ি মিহি কণ্ঠে বলল, ছোঁয়া, তুমি ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিলে কেন? আমরা তোমার লেখাপড়াতে কোনো বাধা দিইনি। তুমি ভার্সিটিতে গেলে তোমার মন ভালো থাকবে, বন্ধুদের সাথে কথা বলতে পারবে। ভার্সিটির কথা শুনে ছোঁয়ার মনে শীতল হাওয়া বয়ে গেছে। মুহূর্তে সে হাওয়া ভয়ানক রূপ ধারণ করে। ভার্সিটিতে যেতে খুব ইচ্ছে করে। মন বলে এক দৌড়ে ভার্সিটিতে যায়, কিন্তু ঋষির জন্য ভার্সিটিতে যাওয়া হচ্ছে না। ভার্সিটির প্রতিটি কোনায় কোনায় জড়িয়ে আছে ঋষি ছোঁয়ার ভালোবাসা। ছোঁয়ার ভাবনার মাঝে ছোঁয়ার শাশুড়ি মা বলে ওঠে, আমার জন্য তোমার এই অবস্থা। আমি যদি বিয়ের জন্য বাড়াবাড়ি না করতাম তাহলে তোমার জীবনে কোনো অন্ধকার নেমে আসতো না। তুমি আমাকে ক্ষমা করে দিও, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো। ছোঁয়ার শাশুড়ি হাত ধরে বলল, না মা, এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না। আমারও ভীষণ কষ্ট হয় আপনাকে দেখে। এখানে আপনার কোনো দোষ নেই। আপনি যদি জানতেন আপনার ছেলে অন্য মেয়েকে ভালোবাসে তাহলে আমাকে আপনার ছেলের বউ বানিয়ে নিয়ে আসতেন না। আপনার ছেলে ভালোবাসা হারানোর ভয়ে তার ভালোবাসার কথা বলতে পারেনি। সে আপনাদের সম্মান রাখার জন্যই বিয়েটা করেছে। ছোঁয়া কথা বলার সময় কথাগুলো আটকে আসছিল। সে আপনাদের জন্য জীবনের থেকে মূল্য ভালোবাসা হারিয়ে ফেলেছে। পরিবারের দিকে তাকিয়ে ঋষির সাথে পালিয়ে যেতে রাজি হয়নি। ভেবেছি ঋষির ভালোবাসা নিয়ে আপনাদের বাসায় কাটিয়ে দিব। ছোঁয়ার শাশুড়ি মা অপরাধী কণ্ঠে বলল, আমার একটা কথা রাখবে? আমি তোমাকে এভাবে দেখতে পারছি না। আমি জানি তুমি অভিমান করে ভার্সিটিতে যাও না। আজ থেকে তুমি আমার সাথে অফিসে যাবে। তোমাকে অফিসের কাজ বুঝিয়ে দিব। কাজের মাঝে ব্যস্ত থাকলে তোমার মন ও ডিপ্রেশন মুক্ত হবে। ছোঁয়া তার শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করলো। মিহি কণ্ঠে বলল, আমি তৈরি হয়ে আসছি, আমাকে 2 মিনিট সময় দেন। আমারও বাসায় থাকতে ভালো লাগে না। ছোঁয়া তার শাশুড়ি ও তার ননদ অজান্তার সাথে অফিসে যায়। ছোঁয়ার শাশুড়ি মা ছোঁয়ার জন্য আগে থেকে আলাদা একটা কেবিন তৈরি করে রেখেছে। ছোঁয়া নিজের কেবিনে বসে নিজের কাজ বুঝে নিল। ছোঁয়াকে ফ্যাশন ডিজাইনের কাজ দেওয়া হয়েছে। সবাই তার কাছে ডিজাইন জমা দিবে। ছোঁয়া নতুন কাজে খুব খুশি। অজান্তা ছোঁয়াকে একে একে সবার সাথে পরিচয় করে দিচ্ছে। ছোঁয়ার দৃষ্টি থেমে যায় সামনে বসা লোকটিকে দেখে। মুগ্ধ দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে। বহু বছর পর চিরচেনা মুখটা দেখতে পেল। কোচা কোচা চাপা দাড়িতে মানুষটা একদম পারফেক্ট লাগছে। অজান্তা ছোঁয়াকে উদ্দেশ্য করে বলল, ছোঁয়া বৌদি, উনি হলেন ঋষিরাজ। আজই আমাদের অফিসে জয়েন করেছে। তোমার কিছু দরকার পড়লে তুমি ঋষির কাছে সাহায্য চাইবে। তোমার সব কাজে ঋষি সাহায্য করবে। ঋষির কর্ণাধারে ছোঁয়া শব্দটা পৌঁছাতেই মনে শীতল হাওয়া বয়ে গেল। প্রাণপ্রিয় প্রেয়সীর চাঁদমাখা মুখটা দেখে চকিত হয়ে তাকিয়ে আছে। বহু বছর পর দেখতে পেয়েছে মনে হচ্ছে। সে অন্য কারো মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে উঠল। টলমল চোখে বলল, শুভ সকাল ম্যাম। ছোঁয়ার মুখে কোনো সমস্যা নেই। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋষির দিকে। ছোঁয়াকে সবুজ রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ দেখে মনে হচ্ছে জীবন থেকে সব রং চলে গেছে। এখনও তাকে অনেক মায়াবতী লাগছে। ঋষির কাছে স্বর্গের কোনো অপ্সরার থেকে ছোঁয়াকে ভালো লাগছে। অন্যের স্ত্রীর প্রতি নজর দেওয়া পাপ। সেজন্য ঋষি নিজের আঁখির দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। অজান্তা ছোঁয়াকে হালকা ধাক্কা দিয়ে বলল, চলো বৌদি, সবার সাথে পরিচয় হতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে পরিচয় হতে জীবন পার হয়ে যাবে। পরিচয় ভালো হলে কাজে উৎসাহ থাকে বেশি। ঋষির চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ছোঁয়া। ছোঁয়ার চোখে জল টলমল করছে। ঋষি মুগ্ধ দৃষ্টিতে ছোঁয়ার চলে যাওয়া দেখছে। ছোঁয়া নিজের কেবিনে এসে নিজেকে শান্ত করে। অজান্তা চলে আসতে নিলেই ছোঁয়া বলল, অজান্তা ঋষি রাজ এই কোম্পানিতে কতদিন থেকে জব করে? তাকে দেখে তো মনে হচ্ছে না সে আজই এই অফিসে জয়েন করেছে। ছোঁয়ার এমন প্রশ্নে অজান্তা সন্দেহের দৃষ্টিতে তাকায়। মিহি কণ্ঠে বলল, তুমি ঋষিকে আগে থেকে চেনো? আজই আমাদের অফিসে জয়েন করেছে। আজ প্রথম দিন এই অফিসে। না, চিনি না, তবে আমাকে একটা কাজ করে দিতে হবে। কী কাজ? কোনো সমস্যা হলে আমাকে বা মাকে সাথে সাথে জানাবে। সব সমস্যার সমাধান করে দেব। তুমি ঋষি রাজের সাথে একটা চুক্তি করো, সে যেন 6 মাস আগে জব ছেড়ে না দেয়। এটা কেমন কথা? এর থেকে বেটার জব পেলে তো জব ছেড়ে দেবে।
ছেড়ে দেওয়ার 1 মাস আগে থেকে জানাতে হবে। আমি যতদূর জানি ঋষি আগামীকাল থেকে আর অফিসে আসবে না, সেই জন্য চুক্তি করতে হবে তার সাথে। কিন্তু কেন? আস্তে আস্তে সব জানতে পারবে, একটু ধৈর্য ধরতে হবে। প্রকৃতি 2 দিন থেকে ভার্সিটিতে যাচ্ছে না। কারো চোখে না পড়লেও পুষ্পস্যারের চোখে পড়েছে। প্রকৃতির বান্ধবী তিথি অর্পির কাছ থেকে তেমন কিছু জানতে পারেনি। সেদিনের ব্যবহারের জন্য পুষ্পস্যার খুব লজ্জিত। প্রকৃতির ফোন বন্ধ থাকার ফলে প্রকৃতির সাথে যোগাযোগ করতে পারছে না। পুষ্পস্যারের কানে শুধু প্রকৃতির একটা কথাই কানে বেজে যাচ্ছে। বুকের সাহস থাকলে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় আসবেন। সন্ধ্যায় প্রকৃতি বাসার ছাদে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। মনটা ভীষণ খারাপ। মনে পড়ছে খুব ছোঁয়া তিথি অর্পিকে। মনে হচ্ছে কতদিন হয়ে গেল তাদের দেখি না। কাছে থাকলে সহ্য করতে পারে না, দূরে গেলে বিরহে কাতর হয়ে পড়ে। এই জন্য এর নাম দেওয়া হয়েছে বন্ধু। ছাদ থেকে নিচে তাকাতেই প্রকৃতির সব চিন্তা উড়ে যায়। পুষ্প স্যার আর অর্পণ একসাথে প্রকৃতিদের বাসায় ঢুকছে, সাথে 2জন মহিলা, 1জন মধ্যবয়স্ক লোক। সেদিনের কথা মনে পড়তেই প্রকৃতি দৌড়ে নিচে নামে, রুমের দ্বার বন্ধ করে চিন্তা করতে থাকে। পুষ্প স্যার বিয়ে করতে আসেনি তো? ইস, কি লজ্জা! আমার ক্রাশ আমাকে বিয়ে করতে আসছে। আমি ভার্সিটিতে যাইনি তার জন্য আসেনি তো? না, ভার্সিটির জন্য আসেনি। ভার্সিটির জন্য আসলে দিনের বেলা আসতো, সন্ধ্যার সময় আসার কোনো কারণ নেই। পুষ্প স্যার আর ঋষির প্রাণপ্রিয় বন্ধু অর্পণ হলো মামাতো ফুফাতো ভাই। পুষ্প স্যারের মা, বাবা আর অর্পণের মা এসেছে। তাদের সামনে বসে আছে ঋষির বাবা। ঋষিকে ফোন করা হয়েছে, সে যত তাড়াতাড়ি পারে যেন বাড়ি ফিরে আসে। পুষ্প স্যারের বাবা বললেন, আমি ঘুরিয়ে কথা বলতে পছন্দ করি না। আমরা এখানে প্রকৃতিকে পুষ্পের জন্য নিতে এসেছি। প্রকৃতিকে আমাদের খুব পছন্দ। আপনি যদি রাজি থাকেন আমরা বিয়ে এগিয়ে নিয়ে যাব। ঋষির বাবা হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে যায়। কি জবাব দিবে বুঝতে পারছে না। ঋষির বাবার জবাব না দিয়ে অর্পণের মা বলল, যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে বিয়েতে মত দেওয়াই ভালো। বরং প্রকৃতি আর পুষ্পকে আলাদাভাবে কথা বলতে দেয়া হোক। পুষ্প প্রকৃতি দুজনকে খুব ভালো করেই চেনে। আমি আশা করি প্রকৃতি এখানে অমত পোষণ করবে না। প্রকৃতির বাবা হালকা কাশি দেয়। ঋষির মায়ের দিকে তাকাতেই তিনি চোখের ইশারায় নিজের মত পোষণ করেন, যার অর্থ হলো তিনি এই বিয়েতে রাজি। সংসারের ছোটোখাটো সিদ্ধান্ত থেকে যত বড় সিদ্ধান্ত হোক না কেন, স্বামী স্ত্রী একসাথে সিদ্ধান্ত নিলে জয় নিশ্চিত। ঋষির বাবা পুষ্পসারের দিকে তাকিয়ে, আমি কিছুই বলতে পারবো না। আমার কাছে আমার ছেলে মেয়ের সিদ্ধান্ত আগে, তাদের জীবনের সিদ্ধান্ত তাদের বরং মতামত দেওয়ার প্রয়োজন। আমি আমার মেয়ের উপর কিছু চাপিয়ে দিতে পারবো না। ঋষির মা প্রকৃতিকে ডেকে নিচে নিয়ে আসে। কোনো সাজ নেই, বাসায় যেমন থাকে ঠিক তেমনভাবে নিয়ে আসে। প্রকৃতির পাশে দাঁড়িয়ে বলল, তোমরা বরং আলাদা কথা বলে তোমাদের সিদ্ধান্ত জানাও। প্রকৃতি পুষ্প স্যারকে নিজের রুমে নিয়ে আসে। পুষ্প স্যার প্রকৃতির রুম অপলক দৃষ্টিতে একবার পর্যবেক্ষণ করে নেন। প্রকৃতি ক্ষোভ নিয়ে বলল, পারবো না আমি এই বিয়ে করতে। আপনি এই বিয়ে ভেঙে দেন। আমি কখনো আপনাকে স্বামী হিসেবে মেনে নেব না। আপনাকে বিয়ে করলে সবাই বলবে আমি আপনাকে শাস্তি দিতে গিয়ে আপনার গলায় ঝুলে পড়েছি। ওকে, আমি এই বিয়ে ভেঙে দিচ্ছি। তার আগে বলো ভার্সিটিতে যাওনি কেন? তুমি ছাড়া তোমার ফ্রেন্ড অর্পি, তিথি ওরা ক্লাস করছে। তাছাড়া তোমাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এটা আমার বাড়ি, এখানে আমি লেখাপড়া নিয়ে কোনো কথা বলতে চাই না। আর হ্যাঁ, কোন সংবিধানে লেখা আছে রেগুলার ভার্সিটি যেতে হবে? আমার জন্য চিন্তা হয়? আমাকে ফোনে পেলে ফোনে আমার সাথে প্রেম আলাপ করতেন। এটা জানা আছে ভার্সিটিতে 75% উপস্থিতি থাকতে হবে। আর ফোনে কাউকে পেলে প্রেম আলাপ করবো, এটা তোমাকে কে বলল? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার চা আমি বুঝে নিব। বিড়বিড় করে বলল, আমি না করে দিলাম আর উনি তা মেনে নিল। ভার্সিটিতে যে কোনো বিষয়ে না করলে হ্যাঁ পরিণত করে। এখানে সাধু হওয়ার চেষ্টা করছে। আমাকে কিছু বললে? আপনি কিছু শুনতে পেরেছেন? আপনি বলবেন আমি এই বিয়ে করব না। পুষ্প স্যার প্রকৃতির কথা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সরু চোখে তাকিয়ে রুম থেকে চলে আসে। পুষ্প স্যারের পিছন পিছন প্রকৃতিও আসে। পুষ্প স্যার সকলের উদ্দেশ্যে বলল,
আমি এবং প্রকৃতি দুজনেই এই বিয়েতে রাজি। প্রকৃতি কোনো দ্বিমত পোষণ করেনি। প্রকৃতি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে পুষ্প স্যারের দিকে। পুষ্প স্যার প্রকৃতির কানের কাছে ফিসফিস করে বলল, দেখার জন্য বাকি রাখো কিছু। বিয়ের দিন তারিখ আজই ঠিক হয়ে গেছে, যতটুকু বাকি থাকবে বাসর ঘরে দেখে নেবে। অজান্তা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ঋষিকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। ঋষিও মনের সুখে সব কাজ করে যাচ্ছে। ঋষি যদিও বুঝতে পারছে অজান্তার এসব করছে নিজের জিদ থেকে, তবুও ঋষি কিছু বলে না। শুধু একটা নজর ছোঁয়াকে দেখার জন্য কঠোর পরিশ্রম করছে। কাজ দ্বারা না হয় ছোঁয়ার মনে অল্প জায়গায় থাকবে। এখানে যদি কাজ না করি তাহলে ছোঁয়া আমাকে ভুল বুঝবে, সে নিজের লাইফে এগিয়ে যেতে পারবে না। ছোঁয়াকে জীবনে এগিয়ে দেওয়ার জন্য ঋষি কঠোর পরিশ্রম করে। অজান্তা ঋষির কাজে খুবই খুশি। অজান্তা ধীরে ধীরে ঋষির প্রতি দুর্বল হয়ে পড়ে। ঋষিকে ছোঁয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করেছেন ছোঁয়া শাশুড়ি। ঋষির প্রতিটি কাজে ছোঁয়া শাশুড়ি মুগ্ধ। একাধারে মন দিয়ে সকল কাজ করে যাচ্ছে ঋষি। অজান্তা ঋষি তার কাজের তুলনায় অনেক বেশি কাজ দেয়, তবুও ঋষি পিছপা হয় না, বরং সব কাজের সাথে মোকাবেলা করে কাজকে সহজ করে নিয়েছে। ছোঁয়ার কেবিনে অজান্তা প্রবেশ করতে করতে বলল, বৌদি, তোমার কাজ এখনো শেষ হয়নি? আরও কাজ করবে? শেষ করতে কতক্ষণ লাগবে? ছোঁয়া অজান্তার দিকে না তাকিয়ে জবাব দিল, কিছু বলবে? আমার তেমন কোনো কাজ নেই, আমার প্রায় সব কাজ কমপ্লিট করে দিয়েছে মিস্টার ঋষিরাজ, সেজন্য মিস্টার ঋষিকে ধন্যবাদ দেওয়া দরকার। ছোঁয়ার কথা বলা বাক্যটি ঋষির বুকে তীরের মতো লাগলো। ঋষিকে কখনো ছোঁয়া ঋষিরাজ বলে ডাকেনি, সবসময় ঋষি বলে ডাকতো। ঋষিরাজ বলতে গিয়ে ছোঁয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। বন্ধু মহলে সবাই উচ্চস্বরে হেসে গড়াগড়ি খেয়েছে। আজ ছোঁয়া নির্বিকারে বলে যাচ্ছে ঋষিরাজ। অজান্তা আহ্লাদি স্বরে বলল, আজ আমরা কোথাও ঘুরতে যেতে পারি? আমার কাজ করতে ভালো লাগছে না, প্লিজ মানা করো না। ছোঁয়া ঋষির দিকে এক পলক দৃষ্টি মেলে তাকায়, আহত কণ্ঠে বলল, আমার জীবনের ডিকশনারি থেকে ঘুরতে যাওয়ার নামটা মুছে গেছে। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না। ঘুরতে ভালো লাগে যদি পাশে কেউ থাকে। ভালোবাসার মানুষ ছাড়া সব কিছু বিষাদময় লাগে। আমি পারবো না তোমার কথা রাখতে। অজান্তা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, আফসোস কণ্ঠে বলল, আজ দাদা তোমার সাথে থাকলে তোমার লাইফটা এমন হতো না, তোমার লাইফে অনেক পরিবর্তন হতো। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার লাইফের রং হারিয়ে গেছে। অজান্তার কথাগুলো ঋষির মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারল না অজান্তা কি বলল। ছোঁয়ার লাইফ থেকে রং হারিয়ে গেছে। ঋষির মাথায় এমন ভাবনা আসতেই ঋষির অগ্নি দৃষ্টিযুক্ত আখি জল ভরে ওঠে। কৌতূহল নিয়ে আহত কণ্ঠে বলল, ছোঁয়া, ম্যামের জীবনে কি ঘটেছে যার জন্য ছোঁয়ার ম্যাম নিস্তব্ধ হয়ে গেছে? আপনি এই বিষয়ে কিছু জানেন? ম্যামের লাইফ সম্পর্কে জানতে ইচ্ছে করছে। ছোঁয়া ছলছল নয়নে ঋষির দিকে তাকায়, দৃষ্টিতে জমা আছে অনেক অভিমান। ঋষির সাহস হলো না ছোঁয়ার চোখে চোখ রাখতে। ছোঁয়ার চোখে চোখ রাখলে এখনই ছোঁয়া কান্না করে দেবে। বিয়ের আগে ছোঁয়ার সাথে ঋষির সম্পর্ক ছিল, কেউ জানতে পারলে ছোঁয়াকে ভুল বুঝবে সবাই, পরিবারে অশান্তি হানা দিবে। অজান্তা কিছু বলার আগেই ছোঁয়া বলল, অজান্তা আমি বাইরের লোকের সামনে পরিবার নিয়ে সমালোচনা করতে পারবো না। তুমিও কোনো সমালোচনা করবে না। মিস্টার ঋষি আমার সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই। নিজের লিমিটের মাঝে থাকার চেষ্টা করেন। আমার ভালো লাগছে না। আমি বাসায় চলে যাচ্ছি। তুমি কষ্ট করে মাকে তোমার গাড়িতে তুলে নিও। যদি কোনো সমস্যা হয় বাসায় যে গাড়ি আছে সে গাড়ির ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলি। অজান্তা মন খারাপ করে বলল, তার কোনো প্রয়োজন পড়বে না, আমি মাকে ড্রপ করে নেব। তোমায় এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি বাসায় যেতে পারো।